দর্শক, বিবিসি বাংলা চাঞ্চল্যকর একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনটা শেখ হাসিনা এবং ভারতকে কেন্দ্র করে। বিবিসি বাংলার দিল্লির প্রতিনিধি শুভজ্যোতি ঘোষ এই প্রতিবেদনটা তৈরি করেছেন। সেই প্রতিবেদনে মূলত যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারত একটা অন্য ধরনের মিশন শুরু করেছে এবং সেই মিশনে ব্যস্ত এবং শেখ হাসিনাকে সাম্প্রতিক সময়ে ভারত নানা ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছে। এরই মাঝে আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, সেই পর্যায়টা সামনে আরও বাড়ছে। মুখোমুখি সাক্ষাৎকার মানে সামনাসামনি অন ক্যামেরা সাক্ষাৎকারের ঘটনা আগামী কিছুদিনের মধ্যে ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর মধ্য দিয়ে ভারত এক ধরনের মিশনে নেমেছে, যেটা কলকাতা এবং দিল্লির বিভিন্ন বিশ্লেষক বিশেষজ্ঞরাও বিবিসি বাংলার কাছে মতামত দিয়েছে। বিবিসি বাংলার এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, দুই দেশের আন্তঃসম্পর্কের ক্ষেত্রে যেমন খুব গুরুত্বপূর্ণ এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও বেশ গুরুত্বপূর্ণ রিপোর্ট বলেই আমার মনে হয়েছে। রিপোর্টের মোদ্দা কথা সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারত অন্যরকম একটা মিশনে নেমেছে। কি সেই মিশন একটু বোঝার চেষ্টা করব বিবিসি বাংলার এই প্রতিবেদন দিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিবিসি বাংলার প্রতিবেদনের কথা, শেখ হাসিনাকে নিয়ে ভারতের মিশনের কথা। যে আভাসটা বিবিসি বাংলা দিল সেই আভাসটা যদি সত্য হয় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে সেটা একটা বড় বাধা নতুন করে তৈরি হবে। আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য সেটা বোধহয় একটা সুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। ভারত যদি সরাসরি শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেয়া শুরু করে, যেটা এই প্রতিবেদনে বলার চেষ্টা করা হয়েছে যে পৃষ্ঠপোষকতা অলরেডি দেয়া শুরু করেছে, শুধুমাত্র আশ্রয় নয়, মানে রাজনৈতিক আশ্রয় কিংবা রাজনৈতিক বন্দী যেভাবে থাকেন সেরকম নয়, একজন অতিথির মর্যাদা দিয়ে শেখ হাসিনাকে যেভাবে ট্রিট করা হচ্ছে এবং সমস্ত স্বাধীনতা দিতে শুরু করেছে ভারত, তাতে করে ভারতেরও স্বার্থ জড়িত এমন তথ্য তুলে আনছে বিবিসি বাংলা। কি বলছে তাদের রিপোর্টে, তাদের শিরোনামটা দেখলেই আপনারা একটুখানি বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে? অর্থাৎ শেখ হাসিনাকে যে লকড অবস্থায় রাখা হয়েছিল, বন্দি মানে একেবারে একটা বাংলোতে বন্দি জীবনযাপন করছিলেন, সেই জীবনযাপন থেকে আনলক করে দেয়া হচ্ছে, লক থেকে আনলক করে দেয়া, এবং শেখ হাসিনা ফ্রি মুভমেন্ট করার সুযোগ পাচ্ছেন, সেই ব্যাপারটা বিবিসি বাংলা বলার চেষ্টা করছে এবং শুভজ্যোতি ঘোষ সেই ব্যাপারটা তুলে নিয়ে এসেছেন। তিনি বলছেন যে প্রায় 9 মাস আগের কথা, ঢাকায় শেখ মুজিবের বাসভবন 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে সেই তথ্য বাংলাদেশ সরকার জানিয়েছিল। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে বলেছিল শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে, মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে তিনি বলছেন এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই। যেটা প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকেও নরেন্দ্র মোদী একই কথা বলেছিলেন। যখন প্রফেসর ইউনূস তাকে ফেরত চাইছিলেন এবং ফেরত দিতে অপারগতা প্রকাশ করেন নরেন্দ্র মোদী, তারপরে প্রফেসর ইউনূস বলেন যে ঠিক আছে, আপনি রাখতে চাইছেন রাখেন, কিন্তু তিনি যেন মানে আমার দেশের কথা কিংবা আমার দেশের রাজনীতি নিয়ে কোনো কথা না বলেন। নরেন্দ্র মোদী উত্তরে বলেছিলেন যে একজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে
কি বলবেন না বলবেন সেটা তার ব্যাপার, এবং আমার দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে কারোর যে কোনো কথা বলার স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে পারবো না। সেখান থেকেই মূলত ভারত বাংলাদেশের সম্পর্কটা আরও বেশি বর্তমান সরকারের আমলে আরও বেশি সাপে নেউলে অবস্থায় যায়। ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয়, সেটাও ভারত সেটা মনে করিয়ে দেয়। যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে। এই কার্যক্রমগুলো চলতে থাকে। এই কার্যক্রমগুলো যখন চলতে থাকে তখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মুখ খোলা, অর্থাৎ শেখ হাসিনার মুখ খোলা নিয়ে মুখোমুখি দিল্লি এবং ঢাকা। সেখানে কি বলছে, এই পটভূমিতে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবকাশে প্রফেসর ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের কথা বলছে, যেটা একটু আগে বললাম। তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনের কথাটা বলছে এবং সেই ব্যাপারটা তুলে ধরে বলতে চাইছে যে ভারত শেখ হাসিনার ব্যাপারে মানে কোনো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে না। এই ঘটনাক্রম মানে সেখানে বলা হচ্ছে মাস তিনেক আগে ভারতে আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গে শেখ হাসিনার সশরীরে সাক্ষাতের ঘটনাও ঘটেছে, এবং সেই মিটিংয়ের ঘটনাটা শেখ হাসিনা যেখানে অবস্থান করছেন সেই বাংলো বাড়িতে হয়নি, অন্য কোথাও হয়েছে, যেখানে শেখ হাসিনা গিয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতারা গিয়েছিলেন। সেই সুযোগটাও সরকারের পক্ষ থেকে তৈরি করে দেয়া হয়েছিল, সেই কথাটাও বলেছেন। এবং দিল্লিতে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সেই অ্যাক্সেসটাও ভারত সরকার শেখ হাসিনাকে দিয়েছে, সেটাও বলা হচ্ছে। এবং এই ঘটনাক্রম দেখে বিশ্লেষকরা অনেকে ধারণা করছেন একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারতে চলে আসতে বাধ্য হওয়া শেখ হাসিনার উপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন। কিন্তু কেন এই আনলকিং এর প্রক্রিয়া, এর মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? আগামী দিনে কি তাকে ইন পারসন বা সরাসরি মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যাবে? এই প্রতিবেদন উত্তর খুঁজেছে সেই প্রশ্নেরই। অর্থাৎ বিবিসি এই প্রতিবেদক বলছে যে আগামী দিনে ফেস টু ফেস অন ক্যামেরা সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এবং বিবিসি আরও তথ্য দিচ্ছে যে 3টি গণমাধ্যমে, রয়টার্স, এএফপি এবং ইন্ডিপেন্ডেন্ট, যে গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একই দিনে আরও অনেকগুলো গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশের জন্য রেডি হয়ে আছে, সেগুলোও কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে, সেই তথ্যটাও বিবিসি বলছে। তারা বলছে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে ভারত। সেখানে কি বলছে যে দিল্লিতে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পরিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়ক বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে। তিনি বলছেন যে এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরও বেশি মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার পর্যন্ত দিতে দিচ্ছে, তার মূলে আছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখার চেষ্টা। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য ভারত এই কাজগুলো করছে। তিনি বলছেন, দেখুন, আমি এটাকে ঠিক অনুমতি দেওয়া বলবো না, কিন্তু এই সাক্ষাৎকারগুলো যে ভারত সরকারের অগোচরে হয়নি তা তো বোঝাই যায়। এটাকে এখন কেন এটা করা হচ্ছে? আসলে বাংলাদেশে একটার পর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে এবং সেইখানে আওয়ামী লীগ কোনো স্পেস পাচ্ছে না। এবং এই বিশ্লেষক বলছেন যে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হওয়ার মাঝে মানে যে দলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে সেই দলও বড় বড় ভূমিকা পালন করছে, কিন্তু আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না। সেই স্পেসটা ভারত আওয়ামী লীগকে তৈরি করে দিতে চাইছে।
তিনি বলছেন যে আমার তিনি মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের, যেটা বলছিলাম যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলও তার ভাষ্যমতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলও বড় বড় ভূমিকা পালন করছে, কিন্তু আওয়ামী লীগকে ভূমিকা পালন করতে দেয়া হচ্ছে না। এটার কারণেই আওয়ামী লীগকে স্পেস তৈরি করে দেয়া হচ্ছে। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন শেখ হাসিনার এইসব বক্তব্য আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যেই। সামনেই নির্বাচন আসছে, ফলে হাতে খুব একটা সময়ও আর নেই। দলটার শীর্ষ নেতারা দেশে নেই, সামনের নির্বাচনে তারা লড়ারও সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতে থাকা শেখ হাসিনার পক্ষে যতটুকু যা করা সম্ভব ততটুকু তিনি করছেন এবং সেই করার ব্যাপারে ভারত সরকার সহযোগিতা করছে। হাসিনাকে দিয়ে পাল্টা আক্রমণে ভারত, এমন প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। সেখানে বলা হচ্ছে, কয়েক মাস আগে বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনার বক্তব্য মানেই সেটা দিল্লির বক্তব্য নয়, সব ক্ষেত্রে যে কথাটা সত্য তাও কিন্তু নয়, বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে, এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ জেএনইউর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। অর্থাৎ ভারত তার কথাগুলোই শেখ হাসিনার মুখ দিয়ে বলানোর একটা চেষ্টা করছে, এটা ভারতের একটা কৌশল। ঘোষাল আরও বলেছেন, আমি তো বলবো শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলোর মধ্য দিয়ে ভারত একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। কি সেটা? আসলে বাংলাদেশ সম্প্রতি এমন কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে। যেমন সেদেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সরকারি কর্মকর্তাদের ঘন ঘন সফর, কিংবা ধরা যাক সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব্য। আবার দিল্লিতে অনেকের এমনও ধারণা আছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নানা কারণে চাপে আছে বলে বাংলাদেশ সেই কোণঠাসা অবস্থার সুযোগ নিতে চাইছে, যেটা ভারত ভালোভাবে দেখছে না। এই পটভূমিতে বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টাতেই ভারতের নীতি নির্ধারকদের একটা অংশ শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছেন বলে বলদাস দাসের ধারণা। এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলে সেটা একটা যাচাই করা, এক ধরনের ইংরেজিতে যেটাকে বলে টেস্টিং দ্য ওয়াটার, অর্থাৎ পানি টেস্ট করা কিংবা সয়েল টেস্ট করার মতো এক ধরনের টেস্ট করা হচ্ছে। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের হতোদ্যম নেতাকর্মীদেরও একটা বার্তা দেওয়া হচ্ছে যে দেখো, শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারত পুরোপুরি তার পাশেই আছেন, এমনটাও তিনি মন্তব্য করেছেন। আর একটা মন্তব্য এসেছে, সেটা হচ্ছে যে অনেক মিল কোভিড আনলকিংয়ের ক্ষেত্রে। এখানে জিওপলিটিক্যাল অ্যানালিস্ট প্রিয়জিৎ দেব সরকার তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে করোনার সময় লকডাউন পরিস্থিতিতে আমরা দেখেছিলাম যে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, সব কিছু স্থবির হয়ে গিয়েছিল এবং সবাই ঘরবন্দি থেকেছিলেন। শেখ হাসিনাও যখন ভারতে প্রথমে যান তখন তাকে লক করে রাখা হয়েছিল, অর্থাৎ ঘরবন্দি রাখা হয়েছিল, তাকে কোনো ধরনের কোনো অ্যাক্সেস দেয়া হয়নি। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতেও আমরা যখন দেখেছি যে আস্তে আস্তে সেগুলো আনলকিং হয়েছে এবং সব কিছু আস্তে আস্তে খুলে দেওয়া হয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও আস্তে 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 সব কিছু খুলে দেওয়া হচ্ছে এবং শেখ হাসিনাকে আনলকিং বা আনলকড করা হচ্ছে। এই মন্তব্য তিনি করছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য। সেই মন্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেছেন যে ভারত এখন তার এই বিশেষ অতিথির আনলকিং এর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটাই শেষ পর্যন্ত তারা কত দূর এগোবে, দিল্লিতে বসে তিনি প্রকাশ্যে চলাফেরা, অবাধ গতিবিধি বা রাজনৈতিক কর্মকাণ্ড সামনে কতদূর কি করতে পারবেন, সেটা অবশ্য আরও নানা ফ্যাক্টরের উপরে নির্ভর করবে। অর্থাৎ বিবিসির এই প্রতিবেদনে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে করোনার সময়ের মতো যে তিনি যাওয়ার পরে যে লকডাউনের মধ্যে রাখা হয়েছিল, অর্থাৎ লক করে রাখা হয়েছিল, সেটা থেকে ভারত তাকে
আস্তে 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 আনলক করছে এবং আনলক করার একটা প্রসেস যেটা তারা তাদের রিপোর্টে তুলে আনতে চেয়েছে সেটা হচ্ছে যে এখানে ভারতেরও স্বার্থ জড়িত রয়েছে, ভারতের নানা স্বার্থ জড়িত রয়েছে। বাংলাদেশে কোন সরকার থাকবে না থাকবে এগুলোর উপরে ভারতের নানা কিছু জড়িত, সেই ব্যাপারগুলো এবং ভারত বাংলাদেশের সরকারের নানা ধরনের ভারত বিদ্বেষী অবস্থান, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, মানে সেভেন সিস্টার্স নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, উপদেষ্টার বাংলাদেশের ম্যাপ বাড়িয়ে ফেসবুকে পোস্ট দেয়া এবং সম্প্রতি যে জুলাই গ্রাফিতির বই তৈরি করা হয়েছে সেটার প্রচ্ছদে যে ম্যাপ ব্যবহার করা হয়েছে গ্রাফিতির ম্যাপ, সেটা নিয়েও ভারতে বিতর্কের তৈরি হয়েছে যে সেই ম্যাপও ভারতের বিভিন্ন অঞ্চল দখল করে সীমানা নির্ধারণ করা হয়েছে, এরকম অভিযোগ তারা করছেন। যদিও বাংলাদেশ সরকার থেকে সেই অভিযোগ বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা সত্য নয়, এটা মানে সরাসরি এটা ম্যাপ নয়, এটা ম্যাপের গ্রাফিতির ছবিটা দেয়া হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে ভারত হয়তো সরাসরি যে কাজগুলো করতে পারছে না সেগুলো শেখ হাসিনার মুখ দিয়ে কিংবা শেখ হাসিনার মানে মাধ্যমে কিংবা শেখ হাসিনার গতিবিধি নিয়ন্ত্রণ কিংবা গতিবিধি উন্মুক্ত করার মাধ্যমে ভারত এক ধরনের শেখ হাসিনা মানে মিশন উইথ শেখ হাসিনা এরকম কিছু একটার দিকে ধাবিত হয়েছে কিংবা হচ্ছে, এমনটাই মোদ্দা কথা বিবিসির এই প্রতিবেদন বলছে। যদি শেখ হাসিনাকে নিয়ে সত্যিই ভারত মিশনে নামে এবং সেই মিশনে যদি তারা আমেরিকার সহায়তা পায়, চীনের সহায়তা পায়, রাশিয়ার সহায়তা পায়, তাহলে কি তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেবে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি পুরো পাল্টে যাবে? এবং সেই পাল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে কি আবারও আমরা একটা সহিংসতার অবস্থা দেখব, যেটা বাংলাদেশের মানুষের কোনোভাবেই প্রত্যাশা নয়? কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় গেল, কে ক্ষমতায় থাকলো, এই ভাবনাগুলো আসলে সাধারণ মানুষের মনের মধ্যে কাজ করে না। সাধারণ মানুষের মনের মধ্যে কাজ করে হচ্ছে চালের দাম কত, বেগুনের দাম 180 টাকা হচ্ছে কিনা, মরিচের দাম 400 টাকা হচ্ছে কিনা, সবজির দাম মানে কেন 100 টাকার নিচে হচ্ছে না, এই ব্যাপারগুলো সয়াবিনের দাম কেন হু হু করে বাড়ছে, এই ব্যাপারগুলোই সাধারণ মানুষের মগজের মধ্যে কাজ করে। সাধারণ মানুষ এই ব্যাপারগুলোতে সুবিধা পেলেই খুশি থাকে, তারা অন্য কোনো ব্যাপারে আসলে নাক গলাতে চায় না। দর্শক, সব মিলে এই বিবিসির রিপোর্ট থেকে আপনার ভাবনা কি তৈরি হচ্ছে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।